নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার সকাল ৯টা। শাশুড়িমার হাতের পরোটা খেয়ে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়ছি মিশরের উদ্দেশ্যে। যাচ্ছি কয়েকদিনের জন্যে শরীরটা একটু জুড়োতে গরমের দেশে। ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে। আমার বর একে একে সমস্ত লাগেজ তুলে নিচ্ছে গাড়িতে। আমরা এখান থেকে ২ ঘন্টা ড্রাইভ করে গিয়ে তারপর যাব এয়ারপোর্টে, আর ওখানে গাড়ি পার্ক করে ফ্লাইট নেব। ইতিহাসের বইটাকে যে এত কাছ থেকে ছুঁয়ে দেখতে পারবো কোনোদিনও ভাবিনি জীবনে কোনোদিন। সারা জীবন যে দেশ সম্বন্ধে পড়ে এলাম, মিশর হলো নীলনদের দান। আজকে যাচ্ছি আমরা সেই দেশটাতে, আর সেই দেশে যেতে যেতে কত কাণ্ড কারখানার সম্মুখীন হলাম, সেগুলোর সঙ্গী হতে সাথে থাকুন। ৫.৫ ঘন্টার লম্বা একটা ফ্লাইটের পর আমরা পৌঁছবো ওই দেশে। কিন্তু এত এক্সাইটেড লাগছে, বিশ্বাস করুন, মনে হচ্ছে দ্য মমি মুভির যে ছোট ছোট কালো কালো পোকাগুলো এখনই মনে হয় ঘুরঘুর করে আমার পায়ের নিচ থেকে উঠে আসছে। উফ, কি এক্সাইটিং বলুন তো। আমরা যখনই কোথাও ঘুরতে যাই আমাদের গাড়ি পার্ক করা হয় এয়ারপোর্টের পার্কে। আর বিলিভ মি, যত টাকা না টিকিটের ভাড়া থাকে তার থেকে বেশি এই গাড়ি রাখার জন্য টাকা চলে যায়। এবার বরকে বলেছি আর না, তাই গাড়ি রেখেছি খানিকটা দূরের একটা পার্কিংয়ে, আর সেখান থেকেই বাস নিয়ে আমরা চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। গাইস, আমরা এখন চললাম যে জায়গাটায় আমরা এখন গাড়ি পার্ক করেছি। এই পার্কিংটা বিশাল বড়, তো এইখানটা জাস্ট গাড়িটা পার্ক করে আমরা এখন বাসে উঠে গেছি। আমার হাজবেন্ড মনে হয় ফার্স্ট টাইম ইন দ্য বাস, আর এখন আমরা চলেছি সবাই একসাথে। আর এটা হচ্ছে বাস স্টপেজটা, আর কত গাড়ি যে দাঁড়িয়ে রয়েছে এয়ারপোর্টে যাওয়ার জন্যে সেটা আর বলার মতন না। আর এবার এয়ারপোর্টে গিয়ে আবার সবার সাথে কথা হবে। গাড়িগুলোকে সারি সারি দাঁড়াতে দেখে বুঝতেই পারছেন যে পার্কিংটা কত বড়। এইটা হচ্ছে আমাদের লেফট সাইডটা, আর রাইট সাইডেও এত বড়ই আর একটা জায়গা আছে। আমরা গাড়ি পার্ক করলাম যেখানটায় আমরা ফ্লাইটে উঠব তার থেকে ওই ৫-৭ মিনিট মতো দূরে। আর যাদের ওখানটায় আমরা গাড়ি দাঁড় করালাম তারাই আমাদেরকে ফ্রি বাস সার্ভিস দিল। আর আমরা এখন চলে এসেছি লুটন এয়ারপোর্ট। আমাদের বাড়ি থেকে এই এয়ারপোর্টে আসতে আমাদের গাড়ি করে প্রায় ঘন্টা ২ টাইম লাগলো। গাড়ি পার্ক করে এখন আমরা চলে যাব এয়ারপোর্টের ভেতরে। আর এয়ারপোর্টটা দেখুন, দারুণ ঝাঁ চকচকে সুন্দর, কিন্তু দারুণ ছোট্ট। কিন্তু এয়ারপোর্টটা হিথ্রোর মতো এরকম বড় নয় যে আদ্যপান্ত খুঁজে পাওয়া যায় না। এয়ারপোর্টটা অনেকটা ছোট কিন্তু দারুণ সুন্দর দেখতে। আমার আর আমার বরের, আমাদের দুজনারই প্রিয় দেশ হচ্ছে থাইল্যান্ড। আমরা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সবার আগে থাইল্যান্ডের টিকিটের দাম দেখে নিই। এবারও দেখেছিলাম, কিন্তু এত বেশি দাম থাইল্যান্ডের টিকিটের, তাই আর যাওয়া হলো না। আর ওদিকে টাইমও লাগে অনেকটা বেশি। সেই ইন্ডিয়াতে যাওয়া আর থাইল্যান্ডে যাওয়া একই রকম হয়। চলুন এইবার এই এয়ারপোর্টটা আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই। আমাদের ফ্লাইটের নাম হয় ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা। আর এই ইউরোপিয়ান ফ্লাইটটার নাম দেখুন, ওই যে, মানে আমি এভাবেই মনে রাখছি, আসলে এই ফ্লাইটটার নাম হচ্ছে উইজ এয়ার, WIZZ, উইজ এয়ার। ফ্লাইটের সামনে আমরা এখন পুরো মুখ থেকে ধোঁয়া উঠছে। ছোট্টবেলায় পাটকাঠিতে আগুন ধরিয়ে মুখের মধ্যে বিড়ির মতো করে টানতাম আর বলতাম, দেখ আমরা সবাই বিড়ি খাচ্ছি। কিন্তু আজকে আর বিড়ি খাওয়ার ওরম করে দরকার নেই, এতই ঠান্ডা যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ৫.৫ ঘন্টার লম্বা ফ্লাইট বাড়ি থেকে, তাই অনেক মুভি ডাউনলোড করে নিয়েছিলাম ল্যাপটপে। সেটারই একটা দেখতে শুরু করেছি, আর সেই মুভিটার নাম হচ্ছে লোকবি। আর মুভিটার স্টোরি হলো, আকাশ থেকে ফ্লাইট নিচে ভেঙে পড়ে, আর তখনই আমার চোখ পড়ে এই নিচের সিনারিটাতে। ১ সেকেন্ডের জন্যে যেন আমার শিরদাঁড়া থেকে হিম শীতল একটা ঠান্ডা হাওয়া নিচে চলে যায়। দেখুন
মনে হচ্ছে না শয়ে শয়ে মানুষ তারা নিচে পড়ে গেছে আর তারা হাত তুলে ওপরের দিকে বাঁচার চেষ্টা করছে। বিশ্বাস করুন, কয়েকটা সেকেন্ডের জন্যে আমি পুরো পাথর হয়ে গেলাম। আমার মুভিতে দেখা সেই সিনের সাথে আমার চোখের সামনে দেখা অরিজিনাল স্টোরিটার সাথে মিল দেখে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছিল। আমার বর পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলল, নিচের যে ছোট ছোট ডটগুলো দেখা যাচ্ছে ওগুলো মানুষ বাঁচার জন্যে হাত তুলে ডাকছে না, এটা হলো ইংলিশ চ্যানেল। আর এখানেই সব বড় বড় উইন্ড ফার্ম করা হয়। আর এই উইন্ড ফার্ম হলো বড় বড় পাখা টারবাইনের সাহায্যে চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা তারই একটা। আর এই লোকবি মুভিটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি। অনেক বছর আগে ইংল্যান্ডের হিথ্রো এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট ছাড়ার খানিকক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। আর যে শহরটার উপরে ভেঙে পড়ে তার নাম ছিল স্কটল্যান্ডের লোকবি। আর ফ্লাইটটার নাম ঠিকঠাক মনে নেই, তবে প্যান A103 এরম একটা নাম। কেমন কোইন্সিডেন্ট বলুন, আমরা ওই মুভিটাই দেখছি, আবার ফ্লাইটে করেই যাচ্ছি, আর ভেঙে পড়ার ওই দৃশ্যটার সাথেও এতটা মিল নিচের। সত্যি বুকটা পুরো কেঁপে উঠেছিল। আমি জানি আমার এই যাত্রাটা অনেক রোমাঞ্চে ভরা। রোমাঞ্চ সবে শুরু হয়েছে। এই দেখুন না, আকাশের ওপর থেকে এই ভূখণ্ডটাকে দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি প্রায় আমরা ইজিপ্টের কাছে। আর ওপর থেকে নিচের এই দেশটাকে দেখতে এত সুন্দর লাগছে কি আর বলবো। আর ওদিকে গা থেকে একটা একটা সোয়েটার খুলতে শুরু করেছি, কারণ এখানে দারুণ গরম। এয়ারপোর্টে নেমেই এয়ারপোর্টের দেওয়ালের গায়ে দুটো পিরামিড দেখে মনটা কেমন আনচান করে উঠল। মনে হলো ফেলুদা আর আমি মিশরে চলে এসেছি কোনো এক হিস্ট্রির খোঁজে। বাইরের বাতাসে 19 ডিগ্রি আর অ্যারাবিক গানের সুর, আর মনের টেম্পারেচার 100। এয়ারপোর্ট থেকে মাত্র 7 মিনিটের রাস্তা হচ্ছে আমাদের রিসর্ট। আর রিসর্ট থেকে কোনো ট্যাক্সি দেওয়া হয়নি, আমরা ইংল্যান্ড থেকেই বুক করে নিয়েছিলাম এখানকার ট্যাক্সি। ভাড়া নিল ওই 700-800 টাকার মতো। এয়ারপোর্টের বাইরেটা দারুণ ঝাঁ চকচকে করে সাজানো, কিন্তু আমার চোখ খুঁজে চলেছে পিরামিড। খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হলাম, দেখছি চারদিকে খেজুর গাছগুলোকে দারুণ সুন্দর করে প্রমোট করা হচ্ছে। আমার মনে একটুখানি ভয়ের আতঙ্ক চলে এলো। কি ব্যাপার, এই দেশ কি তার ইতিহাসকে ভুলতে চলেছে? কেন শুধু খেজুর গাছগুলোকে দারুণ করে প্রমোট করা হচ্ছে, কেন পিরামিডগুলোকে নয়? কেন এদেশের রাজা সেই ফারাও আর ক্লিওপেট্রা নয়? চলে এসেছি রিসর্টের ভেতরে। বাইরেটাও যেমন দুর্দান্তভাবে সাজানো, ভেতরটাও তাই। আর এরিয়াটা একদম হিউজ। আর ইন্ডিয়ার সাথে এই দেশের ডিফারেন্স হচ্ছে টাইমের 3.5 ঘন্টা, আর ইংল্যান্ডের সাথে 5.5 ঘন্টা। তার মানে মনে হচ্ছে আর একটুখানি দূরে গেলেই ইন্ডিয়া চলে আসতো। আমরা এই রিসর্টে 7 দিনের জন্য, আর এটা আমাদের হাতে ব্যান্ড বেঁধে দিয়েছে, তার মানে আমরা যেখানে যাব খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের ফ্রি, যেহেতু আমরা পুরো সপ্তাহের প্যাকেজ নিয়েছি তাই। আর এখন আমরা লেট নাইট ডিনার, এই যে খাবার নিয়ে নিয়েছি সব। এখন এর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে মাছ পাওয়া গেছে, মাছ। আর এটা হচ্ছে চিকেনের একটা তরকারি, এটাটা ভাত, এটা একটা ভাত, আরও সব কিছু ছিল, আমি এগুলো নিলাম জাস্ট। লম্বা একটা জার্নির পর লম্বা একটা ঘুম। সকালবেলা ফ্রেশ হয়ে নাচতে নাচতে চলে এসেছি এখন সি বিচে। আর এই সিটার নাম হচ্ছে রেড সি। আর এটা আমাদের যে রিসর্টটাতে আমরা আছি, এই রিসর্টটা দেখুন কতটা বড়। আর এই সামনের সিটগুলো আমাদের জন্যেই শুধু বরাদ্দ, মানে এই রিসর্টে যারা স্টে করছে তাদের জন্যে সামনের এই এরিয়াটা বরাদ্দ। অন্য কোনো জায়গা থেকে এসে কিন্তু তারা এখানে থাকতে পারবে না। আহা, সমুদ্র দেখে যেন মন ভরে না।
আর এখানটায় দেখুন এই যে ছোট ছোট কালো কালো এগুলো হচ্ছে স্টার ফিশ। এখানে প্রচুর এই স্টার ফিশ দেখছি। আর এইগুলো জানেন তো, যে দিকটায় বেশি ডিপ জল সেইখানটাতে নেই, এই একদম কিনারার দিকে এইখানটাতে আছে। দেখতে যা দারুণ লাগছে কি বলবো। আমরা প্রথমে ওই দিকটাতে চলে গেছিলাম যেখানটায় ডিপ জল, ওখানে আবার ওপর থেকে দেখা যাচ্ছিল অনেক রকম মাছ। আর এখানে দেখুন আবার একটা সাপ বাবাজিকেও দেখা যাচ্ছে। আমি সত্যি সত্যি সাপকে খুব ভয় পাই। আমি সাপ দেখে চিৎকার শুরু করেছিলাম। প্রচুর লোক জমে গেছিল, আর এখানে যত লোক এসছে সবই দেখছি সাদা চামড়ার মানুষ। কিন্তু আমি অবাক হলাম, কেউ ইংলিশে কথা বলতে পারে না। তো এখানের যে গার্ড ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমাদের সাথে ইংলিশে কথা বলছেন, কিন্তু অন্যান্য লোকদের সাথে কেন অন্য ভাষাতে কথা বলছেন? আপনি কি করে বুঝছেন যে আমরা ইংলিশে কথা বলি আর অন্য লোকরা অন্য ভাষাতে কথা বলে? তখন উনি বুঝিয়ে দিলেন, আপনাদের হাতে যে রেড ব্যান্ড আছে তার মানে আপনারা ইংল্যান্ড থেকে এসেছেন। আর এখানে আর অন্যান্য সবার হাতে দেখুন গ্রিন আর ব্লু কালারের ব্যান্ড আছে। আমিও খেয়াল করে দেখলাম, তাই তো। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা কি ভাষাতে কথা বলে। বলল রাশিয়ান। রাশিয়া থেকে এই দেশে অনেক বেশি ট্যুরিস্ট আসে, আর এই দেশের আশেপাশে যেসব দেশগুলো আছে সেই দেশের মানুষরা কথা বলে অ্যারাবিক্সে। তাই অন্যান্য মানুষ যারা এখানটায় এসছে রেড ব্যান্ড ছাড়া তারা রাশিয়ান আর ওই অ্যারাবিক্সে কথা বলছে। মিশর তার বর্ডার শেয়ার করেছে সিরিয়া, লিবিয়া, সৌদি আরবিয়া, জর্ডন ইত্যাদি কান্ট্রির সাথে। কিন্তু বেশি লোক যারা এখানে ঘুরতে আসে তারা আসে রাশিয়া থেকে। তাই এখানকার মানুষও অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে রাশিয়ান ভাষাটা খুব ভালো করে বলতে শিখেছে। যাই হোক, আপনাদের সাথে সমুদ্র দেখতে দেখতে ওপর থেকে কল এলো, এক্ষুনি বিচে ডান্স শুরু হবে, তাই সবাইকে ডাকা হচ্ছে। সেখানেই যাব, সবাই মিলে পাল্লা দিয়ে ডান্স হবে, হুল্লোড় মজা। কিন্তু আমার ক্যামেরার চোখ দিয়ে আপনারা এই সমুদ্রটাকে সুন্দর করে এক ঝলক দেখে নিন। এই শঙ্খ হচ্ছে বেঁচে রয়েছে। মিশর রহস্যের প্রথম দুটো দিন এভাবেই কেটে গেল সমুদ্র তীরে। পরের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব মিশরের সেই নীল নদের কিনারায় আর সেই পিরামিডে। আপনাদেরকে এখানকার লোকাল মানুষদের মুখ থেকে জানাবো সত্যি সত্যি কি পিরামিড মানুষ তৈরি করেছিল, না এলিয়েন্সরা। দেশ বিদেশের বিভিন্ন কথা নিয়ে আপনাদের সামনে আমি প্রতি সপ্তাহে 2 বার চলে আসি বিলেতি বঙ্গিনী। আর আমার এই ব্লগ ভালো লাগলে একটা সাবস্ক্রিপশানের আবেদন রইল, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।